বিউটি গ্রামে একা একা থাকতো। মিরাজ তাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শহরে গিয়ে কাজ করবার প্রস্তাব দেন। বিউটি কাজ করতে চাইতো, তার জন্য মিরাজ বাবুর কথায় রাজি হয়ে যান আর তার সাথেই সে চলে যায়। কিন্তু কাজ দেওয়ার বদলে বিউটিকে নিয়ে গিয়ে নিজের বাথরুমের মধ্যে বুড়ে বা স্টোভের মধ্যে ডুবিয়ে তাকে মেরে ফেলে। বিউটির গলা শুনে আশেপাশের লোকজন হয়তো সেটা বুঝতে পেরে যায় আর অন্যদিকে পুলিশও এসে যায়। তারপর মিরাজ বাবু সেখানে বিউটিকে বাথরুমে রেখে পালিয়ে যায়। তখন থেকে সেই বাড়িটা পুরোপুরি ফাঁকা রয়ে যায়। এই ঘটনার অনেক বছর আগে কাশিমপুর গ্রামে মিঠুন আর পার্বতীর বিয়ের পর সেখানে থাকতে আসে। গ্রামেতে কাজের ব্যবস্থা তেমন কিছু ছিল না। পার্বতী, বিয়ে তো আমরা করে নিলাম, কিন্তু এখন আমাদের জীবন চলবে কি করে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি কি বলছি, চলো শহরে কিছু না কাজ কিছু পেয়েই যাব। তারপর পার্বতী আর মিঠুন শহরে চলে যায়, কিন্তু তাদের কাছে বেশি পয়সা না থাকার জন্য তাদের কাছে বাড়ি ভাড়া পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তারপর তারা অল্প টাকায় ফাঁকা জায়গায় একটা বাড়ি ভাড়া পেয়ে যায়। বেশি কিছু না ভেবে বাড়িটি ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করে, কিন্তু বাড়ির মালিক সেখানে তাদের সাথে থাকতো না। এই জন্য তারা বেশ খুশি হয়েছিল, কেননা বাড়িতে মালিক না থাকার জন্য তারা গোটা বাড়িতে নিজের মতো করে থাকতো। দেখো মিঠুন, কত বড় বাড়ি, কিন্তু এরকম খালি কেন পড়ে আছে? এরকম বড় বাড়ি কেন ভাঙাচোরা অবস্থায় ফেলে রেখে গিয়েছে? এই ছাড়ো তো, তোমার কি? এখন আমরা আনন্দ করে থাকবো, সব থেকে বড় কথা। নতুন বাড়িতে কিছুদিন ভালোভাবে কাটলো। দুজনে শহরে এসে কাজও খুঁজে পেয়ে গেছিল। সকাল হলে তারা দুজন কাজে চলে যেত আর সন্ধে হলে তারা দুজন আবার বাড়িতে চলে আসতো। এই জন্য প্রতিবেশীদের কাছে তেমন কিছু তাদের আলাপ হয়নি। তোমার মনে হয় না প্রতিবেশীরা কেমন অদ্ভুত? আমার তো সেরকম মনে হয় না। আচ্ছা, তোমার কেন এরকম মনে হচ্ছে? দেখো না, কেউ আমাদের সাথে কথা বলে না। যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়েও যায়, তাও কেউ আমার সাথে কথা বলে না। আরে এরকম কিছু নয়, আমরা হয়তো নতুন এসেছি তো, তাই তারা এরকম ব্যবহার করছে। দেখো, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তুমি একদম কোনো চিন্তা করো না। সেই রাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। পার্বতী বাথরুম থেকে বেরিয়ে আসতেই তখনও বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছিল। তখন সে আবারও বাথরুমের দরজা খুললো আর দেখলো ভিতরে কেউ নেই। ও খুব ভয় পেয়ে গেল। দেখো না মিঠুন, আমি বাথরুম থেকে বেরিয়েও কিরকম জল পড়ার শব্দ আসছে, কিন্তু বাথরুমের ভিতরতে দেখলাম কেউ নেই। দেখো পার্বতী, তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছো খুব, তাই তোমার এরকম মনে হচ্ছে। নাও শুয়ে পড়ো। আরে এত ভেবো না। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর, তখন পার্বতী হঠাৎ বাথরুম থেকে চিৎকারের আওয়াজ এলো। ও আরো ভয় পেয়ে গেল। তখন মিঠুনকে খুব ডাকার চেষ্টা করলো, কিন্তু পার্বতীর গলা থেকে কিছুই আওয়াজ বেরোচ্ছিল না। সে তো খুব ভয় পেল। সে উঠে বাথরুমের দিকে যেতে লাগলো। বাথরুম খুলে দেখলো যে বাথরুমের ভিতর কিছুই নেই। বাথরুমে শুধু আলো জ্বলছিল। ও ধীরে ধীরে বাথরুমের ভিতর ঢুকলো। তারপর সে মুখ চোখ ধুয়ে নিল। তারপর হঠাৎ সে দেখলো বাথরুমে যেটা বাস স্টোভ রয়েছে সেটা রক্তে ভরে যেতে লাগলো। সেটা দেখে পার্বতী অজ্ঞান হয়ে যেতে লাগলো। ঠিক তখনই আয়নাতে একটা ভয়ঙ্কর রূপ দেখা গেল, যেটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসলো আর মিঠুনকে ডাকতে লাগলো আর বলল, মিঠুন মিঠুন, তাড়াতাড়ি উঠো, বাথরুমে কিছু আছে, কত বাথরুমে রক্ত। ও আচ্ছা, আরে বাবা একটু শান্ত হও আগে। আচ্ছা বাবা, দেখি চলো আগে কি হয়েছে। পার্বতীর সাথে মিঠুন আবার তারপরে বাথরুমে যায়, কিন্তু তারা বাথরুমে গিয়ে তারা কিছুই দেখতে পায় না।
আমাকে বিশ্বাস করো মিঠুন, এসব কিছু অদ্ভুত। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকবো না। পার্বতীর কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাইকে চমকে দিয়ে গোটা বাড়ি যেন ভয়ঙ্কর আওয়াজে কাঁপতে থাকে। কান্নার আওয়াজ, যেটা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। বাকি রাতটুকু যেভাবে হোক কাটিয়ে সকাল হতেই তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু তারা বাড়ি ছেড়ে যেতেই পারলো না, কেননা পার্বতীর শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হতে লাগলো। তারপর তারা বাড়ি ছেড়ে যাওয়ার জন্য যখন তারা চেষ্টা করলো, পার্বতীর শরীর তত বেশি খারাপ হতে শুরু করলো। আর বাথরুমে জল পড়া শব্দ আর বাসস্টপের রক্ত পড়া শব্দ একইভাবে দেখা যেতে লাগলো। এবার তো মিঠুনও সেটা দেখতে পাচ্ছিল। গভীর রাতে খুব জোরে জোরে কান্নার আওয়াজ আর চিৎকার আসতে লাগলো। আচ্ছা, কে তুমি? আমাদের কাছ থেকে কি চাও তুমি? দেখো, এরকম যদি চলতে থাকে তাহলে পার্বতীর কিছু হয়ে যেতে পারে একটা। দেখো, এর থেকে ভালো তুমি বলে দাও আমাদের কাছ থেকে কি চাও তুমি। মিঠুনের কথা শুনে ডাইনি তাদের সামনে এসে হাজির হয়। আর ডাইনি কান্না করতে করতে বলে, আমায় মুক্তি দিয়ে দাও। জানি না আমি কবে থেকে এখানে বন্দি হয়ে আছি, আমাকে সাহায্য করো। কিন্তু তোমার সাথে কি হয়েছিল আমরা তো কিছুই জানি না। আচ্ছা, আমরা কি করতে পারি বলো, আর কিভাবেই বা করবো? তারপর ডাইনি পুনর্জন্মের কথা অর্থাৎ বিউটির কথা বলতে শুরু করলো। মিরাজ বাবু কিভাবে তাকে কাজের লোভ দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এনেছিলেন শহরে, আর কেমন করে বাথরুমের বাসস্টপের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, আর কেমন করে মিরাজ বাবু সেখান থেকে পালিয়ে গিয়েছিল, এইসব কথা ডাইনি তাদেরকে বলল। কিন্তু তোমার সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, কিন্তু আমরা তোমার জন্য কি করতে পারি সেটা বলো। তুমি আমাদেরকে এই বাড়িতে কেন আটকিয়ে রাখতে চাও? আমার বিচার চাই, আর তোমরাই সেটা করতে পারবে। আমাকে তোমরা সাহায্য করো। আমি যদি বিচার পাই তবে আমি মুক্ত হব। আমি এখনো ওই বাথরুমের বাসস্টপের মধ্যে বন্দি হয়ে আছি, আমাদের মুক্ত করে দাও তোমরা। এ কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক তখনই পার্বতীর শরীরও ঠিক হয়ে যায়। দেখো মিঠুন, আমি একদম ঠিক হয়ে গেছি। আমাদেরকে ওর জন্য কিছু করতে হবে, ওকে আমাদেরকে সাহায্য করতেই হবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো তুমি। চলো আমরা বরং পুলিশের কাছে যাই, সমস্ত ঘটনাটা ওদেরকে খুলে বলি। তারপর ওরাই এই বাড়ির মালিক মিরাজকে ঠিক খুঁজে বার করবে। এই কথা বলে তারা দুজন পুলিশের কাছে যায় আর পুলিশকে সব ঘটনা খুলে বলে। এই কথা শুনে পুলিশ তদন্ত করতে শুরু করে, আর কিছুদিনের মধ্যেই মিরাজকে তারা খুঁজে বার করে। এরপর শাস্তি স্বরূপ মিরাজ বাবুকে জেলে বন্দি করা হয়। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। আজ থেকে তোমাদেরকে আমি কোনোদিনও বিরক্ত করব না। তোমরা আমাকে মুক্তি করে দিয়েছো, আজ থেকে তোমরা এই বাড়িতে শান্তি করে থাকবে। এটা আজ থেকে তোমাদের বাড়ি। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন থেকে মিঠুন আর পার্বতী এই বাড়িতে সারা জীবন থাকতে শুরু করে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।